প্রিয় প্রণয়নী, লেখনীতে জান্নাত নুসরাত, পর্ব নম্বর 34। ব্যস্ত সকল ব্যস্ত নগরী, কেউ কারো দিকে তাকানোর সময় নেই। সবাই নিজ নিজ কাজে যত দ্রুত যাওয়া সম্ভব যাওয়ার চেষ্টা করছে। জাইন কিছুক্ষণ আগে নিজের অফিসে গিয়েছে। ইসরাত ক্রপ টপ, কার্গো প্যান্ট, উপরে কোট পরে, গলা স্কার্ফ পেঁচে, জুতো পরে অ্যাপার্টমেন্ট থেকে বের হলো। হঠাৎ মনে হলো চাবি আর ব্যাগ ভিতরে রেখে এসেছে। দরজা আটকানোর আগে খুলে আবার ভিতরে গিয়ে ব্যাগ আর চাবি নিয়ে আসলো। ব্যাগ খুলে চেক করলো ইউরো রাখা আছে কিনা। ব্যাগে 200 টাকার মতো আছে তা দেখে দৌড়ালো এলিভেটরের দিকে। এলিভেটর থেকে বের হয়ে দৌড়ে গিয়ে ক্যাবে উঠলো। লোকেশন দিয়ে জোরে শ্বাস ফেললো। এতক্ষণ মনে হচ্ছিল শ্বাস আটকে ছিল। জাইনের অ্যাপার্টমেন্ট শহর থেকে কিছুটা বাইরে। মেইন টাউনে যেতে মেইন রোড থেকে আইফেলটাও দেখা গেল, যে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। ইসরাত গাড়ি থেকে বসে যতক্ষণ পর্যন্ত আইফেল টাওয়ার দেখা যায় ততক্ষণ পর্যন্ত আইফেল টাওয়ারের দিকে তাকিয়ে রইল এক মনে। লোকেশনে পৌঁছে গিয়ে ইসরাত কাঙ্ক্ষিত টাকা দিয়ে দিল ড্রাইভারকে। চারদিকে তাকিয়ে ইসরাত একটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলো। কাউন্টারে একজন মহিলা বসে আছেন। ইসরাতকে দেখে এগিয়ে আসলেন নিজের জায়গা থেকে। হ্যালো ম্যাম, আই এম ইসরাত। আমি আপনার সাথে কথা বলেছিলাম মনে হয়। মহিলাটা কিছু মনে করার চেষ্টা করলো, হয়তো মনে হলো। হালকা এসে তিনি ইসরাতকে জড়িয়ে ধরলো। ইসরাত ভাবাচিকা খেয়ে তাকিয়ে রইল মহিলার দিকে। হ্যালো, আমি ক্যামেলিয়া। 2 দিন আগে আমার সাথে তোমার কথা হয়েছে। আসো বসে কথা বলি। ক্যামেলিয়া ইসরাতকে নিয়ে এক পাশের সিটে বসলাম। ইসরাত ক্যামেলার দিকে তাকিয়ে থাকলো। গলায় ক্রিস্টানদের স্ক্রু পরে আছে। মহিলা যথেষ্ট মায়াবী ও তার কথা বলার ধরন অনেক ফ্রেন্ডলি। ইসরাতের চিন্তায় ব্যাঘাত ঘটে ক্যামেলিয়া বলল, এই রেস্টুরেন্টের ওনার আমি। হাত তুলে 35 বছরের এক সাদা চামড়া পুরুষের দিকে ইশারা করে বলেন, ওই যে দেখছো, উনি আমার স্বামী লিও। আমরা দুজন মিলে এই রেস্টুরেন্ট চালাই। আজকাল রেস্টুরেন্টের মানুষের আনাগোনা বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। আগে আমরা নিজেরা সামলে নিতাম, কিন্তু এখন দুজনে মিলে সামলাতে হিমশিম খাচ্ছি। আমাদের সাহায্যের জন্য একজন প্রয়োজন, তাই আমরা এই বিজ্ঞাপন দিয়েছি। এবং সর্বপ্রথম এই বিষয়ে তুমি আমাদের নক করেছো। এবার বলো, তুমি কি এখানে কাজ করতে চাও? আমি তোমাকে কাজে রাখতে চাচ্ছি। ইসরাত ক্যামেলার দিকে তাকিয়ে থাকলো। ক্যামেলাকে দেখে নুসরাতের কথা মনে হচ্ছে। একসাথে এত কথা বলে শুধু মেয়েটা। ক্যামেলা ইসরাতের হাতে ধাক্কা দিয়ে বলল, তুমি কি কাজ করতে রাজি আছো? বেশি কিছু করতে হবে না তোমার, শুধু খাবার সার্ভ করতে হবে। আমি মাস শেষে তোমাকে ভালো বেতন দিব। এতে যদি না হয় তাহলে তোমাকে আমি মাস শেষে বোনাস দিব। আমার তোমাকে পছন্দ হয়েছে। যারা চুপচাপ বসে আমার কথা শুনে, আমার কথার মাঝখানে কথা বলে না, তাদের আমি খুব বেশি পছন্দ করি। বেতন কত দিবেন? বাহ, তুমি তো স্ট্রেট ফরওয়ার্ড কথা বলো। তুমি আবার আমার পছন্দের লিস্টে যুক্ত হয়ে গিয়েছো। আচ্ছা, মূল কথায় আসি। আমি ভাবছিলাম মাস শেষে 700 ইউরো দিব, কিন্তু এখন তুমি আমার পছন্দের লিস্টে এসে গেছো, তাই আমি তোমাকে 1500 ইউরো দিব তোমার পারিশ্রমিক হিসেবে। ইসরাত ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। হাতের ঘড়ি চেক করে দেখলো 11:30 বাজে। ইসরাত কাঁধে ব্যাগ ঝোলাতে ঝোলাতে গম্ভীর গলায় বলল, আশা করি আপনাদের সাথে কাজ করতে এসে আমি খুশি হব এবং একটা সুন্দর সময় কাটাতে পারবো। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি। কেন খুব তাড়াতাড়ি কেন? তুমি আগামীকাল থেকে জয়েন করো এখানে। তাহলে আমি খুব খুশি হব। আগামীকাল চলে এসো, আমি অপেক্ষায় থাকবো। ঠিক আছে। ইসরাত গলা স্কার্ফ ঠিকভাবে পেঁচিয়ে রেস্টুরেন্ট থেকে বের হলো। ক্যামেলা ইসরাতের যেতেই স্বামীর সাথে কথা বলতে গেল। আজকে যে মেয়ে এসেছে তার বিষয়ে। মেয়েটাকে তার অনেক পছন্দ হয়েছে। এই মেয়েকে তার রেস্টুরেন্টে কাজে রাখবে। অন্যদিকে বিকেল 4টা। গতকাল রাতে ইরহাম ট্রিপ থেকে ফিরে এসেছে। নুসরাত ইরহামকে বলে এসেছে রেডি হওয়ার জন্য। তারা কোথাও যাচ্ছে আজ। ইরহাম জিজ্ঞেস করলো, উত্তর দিল না। বলে গেলে দেখতে পাবি। নুসরাত 5 মিনিটে লং টপস আর শরীর ঢেকে ওড়না পরে রেডি হলো। ইরহামের রুমে দরজায় নক করলো। আমার শেষ, অপেক্ষা কর, আমি ওয়াশরুমে হয়ে আসছি। নুসরাত ড্রয়িং রুমে গিয়ে বসলো। সোফার উপর পাতলে বসতে টপস কিছুটা উপরে উঠে দেখা গেল ব্যাগি প্যান্ট। ইরহাম আরও 5 মিনিট পর নিচে আসলো।
নুসরাত ঝটপট উঠে দাঁড়ালো। বাড়ি থেকে বের হয়ে মেইন রোডে গিয়ে দুজন উঠল। সিএনজি থামিয়ে নুসরাত জিজ্ঞেস করলো, মামা মীরা বাজার যাবেন? রিজার্ভ করে নিব। ওই যাইমো, ইলা আইলে বেশি ট্যা দিতে হইব। আচ্ছা যত চান দিয়ে দিব, তাড়াতাড়ি চলেন। ইরহাম সিএনজিতে উঠে বসলো। নুসরাতের সাথে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসলো সিএনজিতে ইরহাম। মীরা বাজার কেন যাবি? ওখানে আব্বু মেজ বাবা আছে। একটা প্রয়োজনে যাচ্ছি। আর চাচু আর আব্বা থাকলে কি হবে? আমরা তো কোনো ক্রাইম করতে যাচ্ছি না, আমরা গোয়েন্দাগিরি করতে যাচ্ছি। কিসের গোয়েন্দাগিরি? আজকাল ব্যবসা কেমন চলছে তার খোঁজ নিতে। তুই অফিসে যাবি? নুসরাত নির্লিপ্ত হয়ে বলল, ইরহাম চোখ বড় বড় করে নুসরাতের দিকে তাকালো। নুসরাত স্বাভাবিক বসে আছে, তার কোনো প্রতিক্রিয়া নেই। নুসরাতের মুখ দেখে বোঝা যাচ্ছে এটা তেমন বড় কোনো বিষয় নেই। ইরহাম প্যানিক করে বলল, তুই ভুলে গিয়েছিস 2 বছর আগের কথা? আরে ব্রো চিল। আর 2 বছর আগের কথা এত তাড়াতাড়ি ভুলে যাব? এত খারাপ ব্রেন আমার না, সব কিছু চোখের পাতায় ভেসে আছে। কিসের চিল বড়? আমি মরছি আমার জ্বালায় আর তুই চিল মারাচ্ছিস? আমাকে আর তোকে গার্ড অফিসের গেট থেকে পিটিয়ে ফিরিয়ে দিবে। আব্বু কি বলেছিল দারোয়ানকে? আমাদের অফিসের বিল্ডিং থেকে 2 হাত দূরে দেখলেই সোজা লাঠি দিয়ে পেটাতে। ও আমাদের চিনলে না আটকাবে আর পিটাবে। মানে ওখানে গেলে বুঝতে পারবে। এখন চুপ করে বস, চিল কর। ইরহাম চিন্তায় চিল করতেই পারল না। তার বাপ তাকে অফিসের আশেপাশে দেখলে আজ আর আস্ত রাখবে না। এই মেয়ের জন্য তাকে কি কি দুর্ভোগ পোয়াতে হবে এক আল্লাহ ভালো জানে। নুসরাতের দিকে করুণ মুখে তাকালো ইরহাম। নুসরাতের পাত্তা না দিয়ে ভাঙা গলায় গান ধরলো, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা, নীরব হইয়া কাদির বইয়া জুলাইয়া মাতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা। ইরহাম মুখের বিকৃতি করে বলল, আল্লাহর রাস্তায় কিছুটা সম্মান দে আমায়। আমি তোর থেকে 13 দিনের বড়। একটু সম্মান দিয়ে এই গান বন্ধ করলে আমি উপকৃত হতাম। বড় ভাইয়ের সামনে কী সব গান গাচ্ছিস? লজ্জা শরম বেঁচে খেয়ে ফেলেছিস? নুসরাত এক হাতে ইরহামের গলা পেঁচিয়ে ধরে বলল, লজ্জা শরম বেঁচে দিয়ে তোদের না চিপস চকলেট আইসক্রিম খাওয়ালাম না? তাহলে থাকবে কোথা থেকে? আর তুই কিসের বড় ভাই? তুই তো আমার বান্ধবী ললিতা। এখন মুখ বন্ধ কর আর আমার গান শোন। ইরহাম 2 হাত নুসরাতের সামনে ধরে বলল, প্লিজ বোন মাপ দে আমায়, আমি শুনতে চাইছি না। আরে শোন একটু প্লিজ বোন, গানের বিনাশটা এইভাবে করিস না, সাথে আমারও কানের বিনাশ করিস না। তোর ভাঙা রেডিওর গান আমি শুনতে ইচ্ছুক না। আরে একটু শোন, বেশি শোনাবো না। ইরহাম কান 2 হাত দিয়ে চেপে ধরলো, মাথা দুদিকে নাড়িয়ে বলল সে শুনবে না। নুসরাত 2 হাত দিয়ে ইরহামের কান থেকে হাত নামিয়ে গান ধরলো, না তুমি কেন বোঝো না, 2 চোখের আধারে ঘুম আসে না আমার, এরপরে আর আমি পারি না, আমি তোমায় গান শোনাতে চাইছি, তুমি কেন শুনতে চাইছো না? ইরহাম থতমত খেয়ে গেল। নুসরাতের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলে, হয়নি তো গান? না হলেও হবে, কারণ এই গানটা আমি গাইছি। এই গান রাইটিং আর লিরিক্স বাই মি। ইরহাম নুসরাতের দিকে তাকিয়ে শ্বাস ফেলল। নুসরাত সিএনজি থেকে নেমে ইরহামকেও নামার জন্য বলল। ভাড়া মিটিয়ে প্যান্টের পকেট থেকে 1 টাইম মাস্ক বের করে ইরহামের কাছে দিল। ইরহাম মাস্ক মুখে লাগিয়ে অফিসের বিল্ডিংয়ের দিকে তাকালো। ঝরঝর করে 2 বছর আগের কথা চোখের সামনে আবার ভেসে উঠল। 2 বছর আগে নুসরাত কিছুটা যোগ ছিল ব্যবসার প্রতি, তাই নাসির সাহেব নিয়ে এসেছিল তাকে আর নুসরাতকে। নাসির সাহেব 3 তলায় তাদের বসে রেখে তিনি গিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ কাজে। যাওয়ার আগে না করে গিয়েছেন এটা সেটা না নাড়ানোর জন্য, এবং বারবার না করে গিয়েছেন 1ম তলায় না যাওয়ার জন্য। ইরহাম চুপচাপ এক জায়গায় বসে থাকলেও নুসরাত বসল না। এটা সেটা হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলো। ইরহাম না করলে তাকে ধমকে উঠল। গোয়েন্দাগিরি শেষে নুসরাতের হঠাৎ মনে হলো নাসির সাহেব নিচতলায় যেতে না করেছেন কেন?
আগে দ্বিতীয় তলা ব্যবহার করা হতো না, বন্ধ ছিল। এখন আরও আশায় সেটা খুলে দেওয়া হয়েছে। নুসরাতের ভিতরে প্রচণ্ড কৌতূহল হলো। নুসরাতের গোয়েন্দা মাথা গোলমাল আছে বলে জানান দিল। নিচতলার গোলমাল বের করার জন্য ইরহামকে বলল নিচে যাওয়ার জন্য। ইরহাম না করে দিলেও নুসরাত ইরহামকে জোর করে ধরে নিয়ে গেল প্রথম তলায়। যা ঘটার ঘটলো। জিনিসপত্র নাড়াচাড়া করতে গিয়ে নুসরাতের মাথায় আসলো, একটা কেমিক্যাল অন্যটার সাথে মিশালে কেমন হবে, নতুন কোনো জিনিস উৎপাদন হয়ে যাবে। নিজেকে বাহবা দিল নিজের বুদ্ধি দেখে। ফুল কেমিক্যাল একটার সাথে অন্যটা মিশিয়ে পরীক্ষা করে দেখতে লাগলো। পারফিউম তৈরি করার জন্য রাখা অ্যালকোহল আর ফ্র্যাগ্রেন্ট অয়েল দুটো মিশালো। তারপর কি হলো, ধপ করে আগুন ধরে গেল। ইরহাম আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে রইল আগুনের দিকে। নুসরাত আগুন ধরাতে পেরে ইরহামের দিকে তাকিয়ে বলল, দেখ ভাই, আমি আগুন ধরিয়ে দিয়েছি, আমি নতুন ইনভেনশন করে ফেলেছি, আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা এনে দে বলে নুসরাত হাসলো। শোয়েব দুজনকে খুঁজতে খুঁজতে প্রথম তলায় আসলেন। এসে নুসরাতকে আগুন ধরে হাসতে দেখে পেলেন, আর ইরহাম একপাশে দাঁড়িয়ে বোকার মতো নুসরাতের কর্মকাণ্ড দেখছিল। একে মেকআপের জিনিসপত্র ভুল কেমিক্যালে মিশেছে, তার উপর আবার আগুন ধরিয়ে হাসছে। তাই রাগে দুজনের গালে দুটো থাপ্পড় মারলেন। নাজির সাহেব এসে সব দেখে আরও একটা থাপ্পড় মারলেন নুসরাতকে। আর নিষেধ করা হলো জীবনেও যাতে অফিসের বিলের আশেপাশে তাদের যেন না দেখা যায়, আর দেখা গেলে জুতো পিটা করে যাতে রাস্তা থেকে ভাগিয়ে দেওয়া হয়। সেদিন ইরহাম আর নুসরাতকে ঘাড় ধরে শোয়েব বের করে দিয়েছিলেন। ইরহামের মাথা ঝাড়া দিয়ে মাথা থেকে সব ফেলে দিল। নুসরাতকে আগে পাঠালো গেটের সামনে। নুসরাতকে গেটে বাড়ি দিল। কেউ আছেন এখানে? হ্যালো, খাম্বাটা মরেছে কই? ছিপছিপে বোকাগণের এক ছেলে বসা থেকে উঠে আসলো। নুসরাত একে দেখে হাসি পেল। এটাকে দারোয়ান রেখেছে, এর বাপ কই? নুসরাত ভেবে নিল একে এক ধাক্কা মারলেই তো উড়ে গিয়ে দূরে কোথাও পড়বে। জি আব্বু, কীভাবে সাহায্য করতে পারি? নুসরাত ছেলেটাকে বোকা বানানোর জন্য বলল, ভাইয়া ভাইয়া বলে মাথায় হাত দিয়ে গেটের সামনে উল্টে পড়ে গেল। বোকা ছেলেটা বুঝলো না নুসরাতের ভেতরে ঢোকার জন্য মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করছে। ইরহাম দূর থেকে হাই হাই করে উঠল, এটা পাগলি নাকি? ভিতরে ঢোকার জন্য মাটিতে পড়ে গেল? কি খচ্চর এই মহিলা! এই এত ময়লা আবর্জনার মধ্যে শুয়ে পড়ল। সিপসিপি করণের ছেলেটা ভেবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল। গেটের ভেতর থেকে আপা আপা বলে ডাকলো। নড়াচড়া না দেখে গেট খুলে ধীরে ধীরে নুসরাতের দিকে আসলো। পাশ থেকে ছোট আকারের বাঁশের কঞ্চি নিয়ে নুসরাতের শরীরে ধাক্কা দিল। নুসরাতকে নড়তে না দেখে মনে করলো অজ্ঞান হয়ে গেছে। পা চালিয়ে ভেতরে গেল পানি আনতে ছেলেটা। নুসরাত নিজের আশপাশ নড়চড় না দেখে এক চোখ খুললো। ছেলেকে না দেখে উঠে দাঁড়িয়ে দৌড় দিল গেটের ভিতরে। নুসরাতকে দৌড়াতে দেখে ইরহামও দূর থেকে দৌড়ে আসলো। নুসরাতের পিছু পিছু দৌড়ে গিয়ে সিঁড়ির কাছে থামলো। নুসরাত হাঁপ ছাড়লো। কাপড় থেকে ভালো ঝেড়ে নিয়ে ইরহামের গায়ে হাত মুছলো। এটা তোর মোছার জায়গা? ইরহাম না করলো গায়ে হাত মোছার জন্য, কিন্তু নুসরাত না করলে আরও বেশি করে মুছবে। নুসরাত সিঁড়ির ওখানে দাঁড়িয়ে থেকে দেখলো ছেলেটা ওখানে যাচ্ছে। নুসরাতকে ওখানে না পেয়ে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার নিজের জায়গায় গিয়ে বসলো ছেলেটা। জি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমার আপনাদের ওপর ভরসা আছে। এর আগে আপনারা যা সেল দিয়েছিলেন তা অনেক ভালো ছিল, তাই এবারও আপনাদের কাছে আসলাম। শহীদ আর একটা কালো লোক কথা বলতে বলতে নিচে নামলেন। তাদের নিচে নামতে দেখে নুসরাত আর ইরহাম সিঁড়ির পেছনে গিয়ে লুকালো। শহীদ আর কালো লোকটা চলে যেতেই দৌড়ে দিল দ্বিতীয় তলার দিকে দুজন। এক দৌড়ে গিয়ে থামলো মেইন দরজার সামনে। নুসরাত আর ইরহাম দরজা ঠেলে ভিতরে ঢুকতে সবাই তাদের দিকে তাকালো। নুসরাত বোকা হাসলো মাস্কের ভিতর থেকে। সবাই ভ্রু বাঁকিয়ে তাকে দেখতেই মাস্ক খুলে হাসলো। নুসরাতকে দেখে ভ্রু কুঁচকালো আলম। তিনি গত 10 বছর ধরে কাজ করছে এখানে, তাই নুসরাতের করা কর্মকাণ্ডগুলো ওনার জানা। পকেট থেকে মোবাইল বের করলেন আলম। ইরহাম নুসরাতকে এক হাত দিয়ে ধাক্কা দিল। নুসরাত বিরক্ত হয়ে বলল, কি? ইরহাম না কুঁচকে তাকালো নুসরাতের দিকে। নুসরাত মাথা চেপে ধরে আলমের দিকে মুখ ঘুরিয়ে দিল। ওই দেখ! নুসরাত চিৎকার করে উঠল, আঙ্কেল! এটা করার একদম চেষ্টা করবেন না। আব্বা, চাচু আর ছোট চাচা এই বিষয়ে জানতে পারলে খুব খারাপ হবে আপনার সাথে। নুসরাতের কথা তবুও শুনলেন না। তিনি নাসির সাহেবকে কল দেওয়ার জন্য ডায়ালে ঢোকালেন।
আঙ্কেল, আপনার ছেলে তো হাই স্কুলে পড়ে, কি যেন ছিল আপনার ছেলের নাম? নুসরাত মাথা হালকা থাপ্পড় মেরে বলে, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আদি না কাদি আপনার ছেলের নাম? আজ মনে হয় না না, আর এই জীবনে আপনার ছেলের বাসায় ফিরে হবে না। প্রচুর কষ্ট হচ্ছে আপনার ছেলেটার জন্য। নুসরাত মুখ দিয়ে চুক চুক শব্দ করলো। আলম হাঁ করে তাকিয়ে রইলেন। তুমি কি হুমকি দেওয়ার চেষ্টা করছো? নুসরাত হালকা শব্দ করে হাসলো। হুমকি দেওয়ার চেষ্টা করব কেন? হুমকি দিচ্ছি আমি আপনাকে? ছেলেকে ভালোই ভালোই বাসায় ফিরাতে চাইলে আমার কাজে ঠ্যাং ঢোকাবেন না। আর আপনারা সবাই যারা নতুন তারা তো আমায় চেনেন না, কিন্তু যারা পুরাতন তারা তো আমায় খুব ভালো করে চেনেন। তাই আমার থেকে দূরত্ব বজায় রাখুন এবং আমার কাজে ঠ্যাং ঢোকানোর থেকে বিরত থাকুন। আরেকটা কথা, এই অফিসে আপনারা ছাড়া আর কারোর কানে যদি চাই আমি এখানে এসেছি, তাহলে বলতে হবে কেন? বুঝে নিন তাহলে কি হবে। নুসরাত আর ইরহাম মেঘি হাসি দিয়ে ভাবসাব নিয়ে হেঁটে গেল সামনের দিকে। যখন দেখলো সবাই নিজ নিজ ডেস্কে ফিরে যাচ্ছে, দুজন ভোর করে দৌড় দিল আরশের কেবিনের দিকে। আরশের কেবিনের সামনে গিয়ে বাহির থেকেও কিছুকি মারলো। বাহির থেকে ভিতরে কোনো কিছু দেখা যায় না বলে নুসরাতের মনে মনে আল্লাহর নাম জপতে জপতে দরজার বাহির থেকে মাথা ভিতরে ঢুকিয়ে এক চোখ বন্ধ করে তাকালো। যখন দেখলো কেউই নেই, নুসরাত ভিতরে ছটপট ঢুকে গেল, সাথে টেনে নিয়ে গেল তার ক্রাইম পার্টনারকে। আরশের টেবিলে কিছু ফাইল রাখা ছিল। নুসরাত কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন কিছু বুঝলো না, ছুঁড়ে দূরে ফেললো, আবার তুলে এনে জায়গায় রাখলো। ড্রয়ার খুলে কিটকাট, চকলেট আর চুইনগাম এগুলো সব নিজের পকেটে ঢুকিয়ে ড্রয়ার লাগিয়ে দিল। চুইনগাম একটা ইরহামের দিকে বাড়িয়ে দিল। নুসরাত চুইনগামের প্যাকেট খুলে মুখে ঢুকিয়ে নিল, চাবাতে চাবাতে খুঁজতে লাগলো ফাইল। আরশ একটা মেয়ের সাথে কথা বলে এদিকে আসছিল। কেবিনের বাইরে থেকে কেবিনের ভিতরে কিছু দেখা না গেলেও ভিতর থেকে সব দেখা যায়। আরশকে এদিকে আসতে দেখে নুসরাত আর ইরহাম একজন আরেকজনের দিকে তাকিয়ে এদিক ওদিক লুকালো। নুসরাত সোফার পিছনে লুকাতেই ইরহাম এসে টেনে নিয়ে গেল সেখান থেকে ওয়াশরুমের দরজা পুরোপুরি না লাগিয়ে খোলা রাখলো। দুজন ফাঁক দিয়ে তাকিয়ে রইল। আরশ ভিতরে কার সাথে কথা বলে আসছে তা দেখার জন্য। তখন মেয়েটার মুখ খেয়াল করেনি নুসরাত। কেবিনের ভিতরে ঢুকে স্লাইডিং দরজা ধরে রাখলো আরশ হাসি মুখে। নুসরাত আর ইরহাম বিস্ফোরক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। তারপর নিজের দিকে তাকিয়ে চোখাচোখি করে নিল। ডাকরেট আরশ হেলাল কোনো একজনের জন্য দরজা ধরে দাঁড়িয়ে আছেন। হাই, একটা মেয়ে হালকা হেসে নিয়ে কেবিনে ঢুকলো। মেয়েটাকে নুসরাত চিনতে পারলো। নুসরাত ফিসফিস করে বলে, এই ইরহাম মায়াডারে আমি দেখছি ইসরাতের বিয়েতে, এরপর ইসরাতের মেহেদিতে। আর কেউ আসেনি অফিসে, শুধু এই মেয়ে এসেছিল। ডাল মে জারুর কোস কালা হে। ভাইয়া মুখে কি হাসি লেগে আছে দেখ। আমাদের সাথে আসছে থেকে কোনো দিন হেসে কথা বলেনি। আমাদের দেখলেই মুখ, নুসরাতের কথা কেড়ে নিল। আমাদের দেখলেই হাগুর মতো মুখ বানিয়ে নেয় শালা বাদ্দাইম্মা। কোনোদিন একটা স্বাভাবিকভাবে কথা বলছিল আমাদের সাথে বসে? না। নিজেদের বাক্য শেষ হলো। আরশের সাথে আসা মেয়েটার গলার স্বর শুনে, স্যার আজ কোনো স্পেশাল কিছু নাকি? আপনাকে দেখে খুশি খুশি লাগছে। আরশ কিছু বলল না, হালকা হাসলো ঠোঁট চেপে। স্যার এতই জরুরি তলব দিয়ে নিজে গিয়ে নিয়ে আসলেন, কি প্রয়োজন? কিভাবে সাহায্য করতে পারি আমি আপনাকে? আরশ কথা বলল না। নুসরাত আর ইরহাম মুখ কুঁচকে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। এদের ন্যাকামি আর ভালো লাগছে না। কি বলবে বলে ফেল না ভাই, এত দেরি করছিস কেন? আরশ নিচের পকেট থেকে একটা রিং এর বক্স বের করে এগিয়ে দিল রুবার দিকে। নুসরাতের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল নিশ্চয়ই কিছু হতে চলেছে। তারপর মনে হলো কিছু না হলে কি হবে, না হলে না হোক, তারপরও তার ভিডিও ক্যামেরা অন সব সময় থাকবে। চুপি চুপি বাথরুমের দরজা খুলে কিছুটা ফাঁক করে তার ভিতর দিয়ে মোবাইলের ক্যামেরা বের করলো। আরশ রিংয়ের বক্স এগিয়ে দিল রুবার দিকে। রুবা বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কি হয়েছে স্যার? আরশের ইচ্ছে করলো বোকা মেয়েটাকে মাথায় মারতে। তারপর নিজেকে শ্বাসে রিংয়ের বক্স খুলে এগিয়ে দিল রুবার দিকে। রুবা এখনো হাঁ করে তাকিয়ে আছে আরশের দিকে। আরশ আর অপেক্ষা করলো না, নিজেই বলল,
দেখুন মিস রুবা, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি এবং আমি এখন যা বলবো আপনি পজিটিভলি নেবেন। আর আমি আশা করব আপনার উত্তরও আসবে স্ট্রেট ফরওয়ার্ড। তো যা বলছিলাম, আমার ফ্যামিলি সম্পর্কে অবশ্যই আপনার ধারণা আছে, আর বলতে হবে না। আমার বড় দুজনের বিয়ে হয়ে গেছে, তাই এবার আমার পালা। তো আমি আমার একজন লাইফ পার্টনার হিসেবে আপনাকে পছন্দ করছি। আপনাকে আমার ভালো লাগে, আর আপনি যদি ভালোবাসা চাই, ভালোবাসা ম্যাটার করে আমার কাছ থেকে, তাহলে আপনার সাথে থাকতে থাকতে এমনিতেই ভালোবাসা হয়ে যাবে। আপনি বুঝেছেন আমি কি বলেছি? এরম হাঁ করে তাকিয়েছে আরশের দিকে। আরশের মতো একজন ইগোস্টিক ব্যক্তি কাউকে প্রপোজ করছে বিয়ের জন্য। ইরহামের পাশে দাঁড়িয়ে নুসরাত নিজেকে বাহবা দিচ্ছে আজ অফিসে আসার জন্য, না হলে এত বড় ক্লাইম্যাক্স মিস হয়ে যেত। ইরহামকে ধন্যবাদ বলতে বলল এই সুন্দর সিন দেখানোর জন্য। বাসায় থাকলে আজ সব মিস হতো। রুবা বিমন নেত্রে আরশের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, নিজের জ্বরটা একপাশে ফেলে বলল ছাড়, কথাটা বলে হেসে দিল রুবা। ওইটা হোয়াট হ্যাপেন মিস রুবা? আপনি হাসছেন কেন? আপনার কি আমাকে পছন্দ হয়নি? স্যার সেরকম কিছু না। তাহলে কী রকম কিছু? স্যার আমি বলছি আপনি প্লিজ উত্তেজিত হবেন না। আমি বিবাহিত স্যার, এবং বর্তমানে আমি এক সন্তানের মা। রুবার কথা শুনে ওয়াশরুমের ভিতর থেকে নুসরাত হেসে উঠল উচ্চ শব্দ করে। ইরহাম নুসরাতের মুখ চেপে ধরল, তারপরও নুসরাত হিহি করে হাসলো। বাথরুমের ভিতর থেকে নুসরাতের হাসির শব্দের প্রতিধ্বনি বাহিরে আসলো। আরশ আর রুবা ওয়াশরুমের দিকে তাকালো একসাথে। নুসরাত বলল ইরহামকে চল বাইরে যাই, ভাইয়া শুনে ফেলছে আমার হাসির শব্দ। আসলে আমি হাসতে চাইনি, তারপরে জোরে হাসি বের হয়ে গেল। ইরহাম আসতে চাইলো না ওয়াশরুমের ভেতর থেকে, নুসরাত টেনে নিয়ে আসলো। এখন আর লুকিয়ে কি হবে, দুজন ধরা পড়ে গিয়েছে। নিজে হেসে দিয়ে গন্ডগোল পাকিয়ে দিয়েছে। ওয়াশরুমের ভিতর থেকে ইরহাম আর নুসরাত চোরের মতো মুখ করে বের হয়ে আসলো। আরশের দিকে তাকিয়ে ঠোঁট টেনে বোকার মতো হাসলো দুজন।